নমস্কার। আজকের এই বিশেষ এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সম্প্রতি ভাইরাল হওয়া একটি সোর্স মেটেরিয়ালের গভীরে গিয়ে আমরা বাংলার নির্বাচন, ভোট ব্যাংকের সমীকরণ আর ভারতের সাংবিধানিক ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু জটিল দাবি বিশ্লেষণ করব। আর হ্যাঁ, আজকের এই আয়োজনটা এমনভাবে সাজানো হয়েছে যাতে ছাত্রছাত্রী বা শিক্ষক আপনাদের কাউকেই এই বিষয়টা বোঝার জন্য আর অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন না পড়ে। সবটা এখানে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একজন নিরপেক্ষ বিশ্লেষক হিসেবে কোনো রাজনৈতিক পক্ষ না নিয়ে আমরা শুধু ডেটা আর ফ্যাক্টসের ওপর ফোকাস করব। তো চলুন শুরু করা যাক। আজকের এই পুরো আলোচনাটাকে আমরা মূলত 4টে ভাগে ভাগ করে নিয়েছি। 1. ভোটদানের পরিসংখ্যান ও বিশ্লেষণ। 2. পরিবর্তনশীল রাজনৈতিক জনমিতি। 3. ডিলিমিটেশন বা পরিসীমন প্রক্রিয়া। এবং 4. নির্বাচন পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ। চলুন একে একে বিষয়গুলোর গভীরে যাওয়া যাক। চলুন আমাদের প্রথম পর্ব দিয়ে শুরু করি, ভোটদানের পরিসংখ্যান। এবারে নির্বাচনে ভোটার উপস্থিতির হারের উপর সোর্সের দেওয়া বিশ্লেষণটা কিন্তু সত্যিই অবাক করার মতো। সোর্সের ডেটাগুলো একটু খেয়াল করুন, বেশ ইন্টারেস্টিং। 2021 সালের নির্বাচনে বাংলায় মোট ভোটার ছিল 5,98,00,000, আর বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 6,30,00,000। মজার ব্যাপার হলো, সোর্স জানাচ্ছে ভোটার তালিকা থেকে প্রায় 22 লক্ষ নাম নাকি বাদ পড়েছে। একটু ভাবুন, 22 লক্ষ নাম বাদ পড়ার পরেও নিট ভোটারের সংখ্যা 34 লক্ষ বৃদ্ধি পেয়েছে। তার মানে প্রচুর নতুন মানুষ এবার ভোটাধিকারে অংশ নিয়েছেন। এটা কিন্তু একটা বিরাট পরিবর্তনের ইঙ্গিত। আর ভোটিং পার্সেন্টেজ, সোর্স বলছে শুধুমাত্র কলকাতাতেই এই হার 62% থেকে একেবারে রকেটের গতিতে বেড়ে 84% ছুঁয়েছে। অবিশ্বাস্য, তাই না? পুরো রাজ্যের নিরিখে দেখতে গেলে এই হার প্রায় 92 থেকে 93% কাছাকাছি। এত বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে মানুষ এবার ভোট দেওয়ার ব্যাপারে কতটা তৎপর ছিল। এখন প্রশ্ন হল, হঠাৎ করে এই উপস্থিতির হার এতটা বাড়ল কিভাবে? এর পেছনে সোর্স একটা দারুণ লজিস্টিক্যাল কারণ দেখাচ্ছে। এবারের নির্বাচনে নাকি বড় বড় হাউজিং সোসাইটিগুলোর ঠিক বাইরেই পোলিং বুথ স্থাপন করা হয়েছিল। এর ফলে সাধারণ মানুষ, যারা হয়তো প্রবল গরম বা স্থানীয় কোনো ঝামেলার ভয়ে আগে ভোট দিতে যেতেন না, তারা এবার খুব আরামে আর নিরাপদে ভোট দিতে পেরেছেন। একদম স্মার্ট মুভ, তাই না? এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, পরিবর্তনশীল রাজনৈতিক জনমিতি। সোজা কথায় বলতে গেলে ভোট ব্যাংকের নতুন সমীকরণ। সোর্সের দাবি অনুযায়ী ভারতীয় রাজনীতিতে এখন এক বিশাল পরিবর্তনের হাওয়া বইছে। সোর্স এখানে খুব বড় একটা দাবি করছে। তাদের মতে এতদিন ধরে চলে আসা প্রথাগত সংখ্যালঘু ভোট ব্যাংকের প্রভাব নাকি এখন প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। উত্তরপ্রদেশে অখিলেশ যাদব বা আজম খান, বিহারে তেজস্বী যাদব, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল আর জাতীয় স্তরের রাহুল গান্ধী। সোর্সের বিশ্লেষণ বলছে, শুধুমাত্র একটা নির্দিষ্ট ভোট ব্যাংকের ওপর নির্ভর করে জয়ের যে পুরনো ছকটা ছিল, সেটা আর আগের মতো কাজ করছে না। এখানে দুটো সম্পূর্ণ আলাদা রাজনৈতিক স্রোত তুলে ধরা হয়েছে। একদিকে সোর্স বলছে সংখ্যালঘু ভোট ব্যাংকের একক প্রভাব নাকি ক্রমশ কমছে, অন্যদিকে হিন্দু ভোট ব্যাংক একত্রিত হচ্ছে। আর এর পাশাপাশি সবচেয়ে বড় যে গেম চেঞ্জারটা উঠে আসছে, সেটা হলো মহিলা ভোট ব্যাংক। বিশেষ করে মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পর থেকে এটা নাকি একটা নির্ণায়ক ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আমাদের তৃতীয় পর্বটা কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল, ডিলিমিটেশন বা পরিসীমন প্রক্রিয়া। ভারতের সাংবিধানিক ভবিষ্যতের জন্য এটা একেবারে টার্নিং পয়েন্ট হতে চলেছে। আচ্ছা, এই ডিলিমিটেশন ব্যাপারটা আসলে কি? একদম সহজ করে বলি, সময়ের সাথে সাথে কোথাও জনসংখ্যা বাড়ে, আবার কোথাও কমে যায়। এই জনসংখ্যার পরিবর্তনের উপর ভিত্তি করে দেশের লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলোর সীমানা নতুন করে ম্যাপ করার যে সাংবিধানিক প্রক্রিয়া, তাকেই ডিলিমিটেশন বলে, যাতে সব জায়গায় মানুষের প্রতিনিধিত্বের একটা ব্যালেন্স থাকে। একটু ফ্ল্যাশব্যাকে যাই, চলুন। 1972 সালে যে ডিলিমিটেশন হয়েছিল, সেটা 1971 সালের আদমশুমারির ওপর বেস করে হয়েছিল। এরপর 1976 সালে লোকসভার মোট আসন সংখ্যা 543-এ একেবারে ফ্রিজ বা স্থির করে দেওয়া হয়। তারপর থেকে ভারতের জনসংখ্যা বিপুল হারে বাড়লেও আসন সংখ্যা কিন্তু আর বাড়েনি। সোর্স বলছে পরবর্তী আদমশুমারির পর সম্ভবত 2027 বা 2028 সাল নাগাদ এই ফ্রিজ আনলক হবে এবং নতুন ডিলিমিটেশন কার্যকর হবে। আর এখানেই আসছে আসল টুইস্ট, এই ডিলিমিটেশনের ইম্প্যাক্ট কী হবে। সোর্স বলছে গত কয়েক দশকে উত্তর ভারতে জনসংখ্যা হু করে বেড়েছে। ফলে ডিলিমিটেশন হলে উত্তর ভারত অনেক বেশি লোকসভা আসন পাবে।
অন্যদিকে দক্ষিণ ভারত খুব সফলভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে, যার ফলস্বরূপ তাদের রাজনৈতিক ক্ষমতা বা আনুপাতিক আসন কমে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের এই আনুপাতিক ক্ষতি সামলাতে নাকি একটা দারুণ প্রস্তাব আনা হয়েছিল। সোর্স জানাচ্ছে প্রস্তাবটা ছিল 2011 সালের সেন্সাসকে ভিত্তি করে সমস্ত রাজ্যের আসন সংখ্যায় সমানভাবে 1.5 গুণ বাড়িয়ে দেওয়া হোক। এতে করে কারও রাজনীতিক ক্ষমতা খর্ব হতো না। কিন্তু সোর্সের চাঞ্চল্যকর দাবি হল বিরোধীদের বাধায় নাকি এই প্রস্তাবটা শেষ পর্যন্ত আর বাস্তবায়িত হতেই পারেনি। ব্যাপারটা কতটা সিরিয়াস সেটা বুঝতে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখা যাক। সোর্স 2023 সালের আসাম ডিলিমিটেশনের কথা তুলে ধরেছে। আসামে আগে এমন 34টি আসন ছিল যেখানে সংখ্যালঘু ভোট ব্যাংকের দারুণ প্রভাব ছিল, কিন্তু ডিলিমিটেশনের পর সে প্রভাব কমে একেবারে 22টি আসনে এসে দাঁড়িয়েছে। সোর্স বলছে দেশ জুড়ে ডিলিমিটেশন হলে রাজনৈতিক ম্যাপটা ঠিক এইভাবেই বদলে যেতে পারে। আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, নির্বাচন পরবর্তী পদক্ষেপ এবং প্রশাসন। ভোটের পরের পরিস্থিতি নিয়ে সোর্স বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি করেছে। এই সংখ্যাটা একটু মাথায় রাখবেন, 77। সোর্স দাবি করছে সাম্প্রতিক নির্বাচনে বাংলায় নাকি মোট 77টি ইভিএমে ট্যাম্পারিং বা যান্ত্রিক ত্রুটির গুরুতর অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলো ঠিক কোথা থেকে এসছে? সোর্স একেবারে নির্দিষ্ট করে কয়েকটি জায়গার নাম বলছে: ডায়মন্ড হারবার, ফলতা, মগরাহাট এবং বজবজ। বিশেষ করে বজবজকে সোর্স জাহাঙ্গীর খানের প্রভাবাধীন এলাকা বলে চিহ্নিত করেছে। এই জায়গাগুলোতেই নাকি সবচেয়ে বেশি ইভিএম সংক্রান্ত অভিযোগ উঠেছে। তো এর অ্যাকশন কি নেওয়া হলো? সোর্সের খবর অনুযায়ী এই কেন্দ্রগুলোতে পুনরায় ভোটগ্রহণ বা রিপোলিং হবে, আর সেটা সরাসরি রাজ্যপাল RN রবির কড়া তত্ত্বাবধানে। এর পাশাপাশি নির্বাচন পরবর্তী কোনোরকম অশান্তি এড়াতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে বাংলায় আগামী 2 মাসের জন্য কেন্দ্রীয় বাহিনী বা CRPF মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোর্স দাবি করছে। ভোটের পরিসংখ্যান থেকে শুরু করে ডিলিমিটেশনের মতো জটিল সাংবিধানিক বিষয়, আশা করি পুরো পিকচারটা এখন আপনাদের কাছে একদম ক্লিয়ার। আর হ্যাঁ, যেমনটা বলেছিলাম, এই একটা আলোচনা থেকেই আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কিন্তু শেষমেশ একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই যে ডেমোগ্রাফিক আর সাংবিধানিক শিফটগুলো হচ্ছে, এগুলো আগামী দিনে ভারতের রাজনৈতিক ভবিষ্যৎকে ঠিক কতটা বদলে দেবে? উত্তরটা হয়তো সময়ই বলবে। বিস্তারিত এই অনবদ্য বিশ্লেষণ এবং তথ্যের জন্য আমরা শিবারাতি এডুকেশন বা শুভদীপ সিনহা স্যারের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আপনাদের কৌতূহল এভাবেই বজায় থাকুক। ধন্যবাদ।